এই ভিডিওটা আমি মন্দারমণিতে বসে বানাচ্ছি, মন্দারমণির হোটেলে বসে। আজকে মন্দারমণিতে এসে আমি যখন ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখছিলাম, হঠাৎ করে অনেক পুরনো দিনের দীঘার কথা মনে পড়ে গেল, দীঘার নস্টালজিয়া। বিশেষ করে আমাদের বাঙালিদের জীবনে দীঘা, বেড়াতে যাওয়ার জীবনে দীঘা একটা বেশ ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন। মানুষ অনেক জায়গায় বেড়াতে যান, কিন্তু দীঘা খুব কম মানুষ এমন রয়েছেন যারা দীঘা যাননি। হতে পারে অনেকেই রয়েছেন যারা কখনো দীঘা বেড়াতে যাননি, কিন্তু দীঘা হচ্ছে আমাদের সেই ছোটোবেলার নস্টালজিয়া। সময় বদলাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এই সমস্ত জায়গা ধীরে ধীরে বদলে গেছে। আমি যখন এবার মন্দারমণি এলাম, এবং এটা পরিষ্কার বুঝতে পারছি প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস এই জায়গাগুলো বদলে যাচ্ছে। কারণ টুরিস্টরা এখন এখানে আসছে একটু অন্যরকম কিছু পাওয়ার জন্য। মূলত লাক্সারি এখন এই ধরনের টুরিস্ট ডেস্টিনেশনগুলোর একটা অন্যতম উদ্দেশ্য। যার ফলে কি হয়েছে যে পুরনো দিনের সেই দীঘাটা হারিয়ে গিয়েছে। যেমন ধরুন, আমিও অনেক বছর হয়ে গেছে দীঘায় যাই না, কারণ দীঘার ওই ক্রাউডটা আমার খুব একটা এখন আর ভালো লাগে না। এখন একটুখানি নিরিবিলিতে একটা ভালো এসি হোটেল হবে, সুন্দর রুম হবে, ভালো খাওয়া দাওয়া হবে। সমুদ্রে এখন খুব একটা লোক স্নান করে না, খুব কম লোক আছে যারা সমুদ্রে স্নান করেন। আগে যেমন সমুদ্র স্নান একটা বড় বিষয় ছিল, এখন হোটেলের রুমে তারা স্নান করে নেন। বিশেষ করে মন্দারমণি বা এইসব জায়গায় এলে তো যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকে হোটেলের, উইচ ইজ সুইমিং পুল। সুইমিং পুল ছাড়া স্নান করা যাবে না, সুইমিং পুল ছাড়া হোটেল নেওয়াই যাবে না। কিন্তু এটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার, আমি আজকে এই মন্দারমণির আমার এইখানে জাস্ট সামনে একটা ব্যালকনি রয়েছে, সামনে দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। আওয়াজও খুব একটা ভেতরে আসে না, কারণ স্লাইডিং ডোরস রয়েছে, এসি চলছে বলে। মূলত আমরা একটা শহুরে জীবন কাটাচ্ছি এই ধরনের সমুদ্র সৈকতে এসে। নেচারের কী ক্ষতি হচ্ছে না হচ্ছে সেসব নিয়ে আজকের ভিডিও বানাচ্ছি না, কিন্তু যেটা বলার ছিল যে একটা সাইকোলজি, যে একটা সময় ছিল খুব ছোটোবেলা যখন দীঘা যেতাম। প্রথম দীঘা গিয়েছিলাম 1992, আমার মনে আছে। আমার বাবা মা, আমার ফ্যামিলি মেম্বার্স, আমরা 4-5 জন মিলে গিয়েছিলাম, আমার মাসি মেশো, যেরকমভাবে মানুষ বেড়াতে আসে। সেই প্রথম দীঘাটাকে যখন দেখেছিলাম, আমি সেই দীঘাটাকে তো আজ খুঁজে পাই না, সেটা খুঁজে পাওয়া সম্ভবও নয়। সেই রাস্তার ধারে দীঘার বাঁ দিকটা, যেখানে সমুদ্রের পাশে প্রচুর হোটেল আগে থেকেই হয়ে গিয়েছে, নতুন কোনো পারমিশন যদিও এখন আর হয় না, কিন্তু ওই হোটেলগুলো ওখানে ছিল না একসময়, পুরো ফাঁকা ছিল। দু একটা দোকান বসতো, সকালবেলা বাজার বসতো, আর একটা অন্যরকম দীঘা। আজও মনে হয় যে কিরকম একটা অবাক লাগে ওটা ভাবলে। বিকেলবেলা বা সকালবেলা যখনই যখন ভাটা নামতো, তখন জল অনেক দূর অব্দি চলে যেত। বাট যারা দীঘা গিয়েছেন তারা জানেন যে সমুদ্রের মাঝখানে সি বিচের উপর একটা লাইট পোস্ট আছে, যেটা জল যখন জোয়ারে ভরে যায় তখন ওটা দেখা যায়। ওটা একটা দীঘার কি বলে না, ওটা একটা কি বলি ওটাকে আমরা, ল্যান্ডমার্ক টাইপের। তো দীঘার ওই যে দিনগুলো ছিল, তারপরে যখন একটু বড় হই তখন বন্ধু বান্ধবদের সাথে আসতে শুরু করি। খুব কম দামের হোটেল, 500 টাকাও অনেক বেশি। এত কম দামের হোটেলে থাকা, এসিতে অনেক দূরে, ছোটো ছোটো ঘর। আমরা প্রথম যখন আসতাম তখন আমি যেখানে থাকি বোড়াল, সেখানে একটা কোঅপারেটিভ ব্যাংকের একটা ঘর নেওয়া হতো, অনেক উপরে থাকতাম, প্রচণ্ড গরম। কিন্তু ওগুলো তখন ফিল হতো না, কারণ তখন এসির ব্যবহার ছিল না। তখন আমরা ভাবতেই পারতাম না যে এসি বলে কোনো জিনিসে আমরা থাকবো, এরকম কোনো রুম হবে। ডেফিনেটলি এসি তখনও অ্যাভেলেবেল ছিল, কিন্তু দীঘাতে তখন খুব কম দামে হোটেল পাওয়া যেত। বিশেষ করে দীঘার সবচেয়ে মেন অ্যাট্রাকশন যেটা ছিল সমুদ্র সৈকত। সমুদ্রের পাড়ে তখন ছোটো 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 দোকান, প্লাস্টিক বা বেড়া দিয়ে লাইন দিয়ে দোকান ছিল, এবং সেই দোকানগুলোতে নানা রকমের জিনিস বিক্রি হতো। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পাওয়া যেত সেটা হচ্ছে ঝিনুকের নানা রকমের খেলনা, ঝিনুকের তৈরি নানা রকমের সাজসজ্জার জিনিস, বাড়িতে সাজানোর ইন্টেরিয়ারের অনেক জিনিসপত্র পাওয়া যেত। ছোটো ছোটো এইটুকুটুকু পাখি, হাতি, ঘোড়া, এগুলো নানা রকমের জিনিস তখন মানুষ বাড়িতে কিনে তাদের শোকেসে সাজিয়ে রাখতেন। দীঘার ওটা একটা যেটা বলবো কুটির শিল্পের একটা অন্যতম জায়গা ছিল। আমি শুনেছিলাম যে বেশিরভাগই বাইরে থেকে নিয়ে আসা হতো, বাইরে থেকে বানানো হতো, মুক্ত পাওয়া যেত, জানি না আসল কি নকল। বাট আমি বলতে চাইছি যে সেই দিনগুলো একটা অদ্ভুত ছিল। দীঘার সমুদ্রের পাশে এখনও হয়তো আছে সেই ভাজা মাছ। তারপরে দীঘার সমুদ্রের পাড়ে বড় বড় বোল্ডার ছিল, তখন সেগুলোর উপরই বসতে হতো। এত সুন্দর বানানোর রাস্তা ছিল না। দীঘাতে খাবার দাবার খুব সুন্দর ছিল, বরাবরই এখনও হয়তো আছে। দীঘার সমুদ্রের পাড়ে বা একটু ভেতরে ঢুকলে পরপর খাওয়ার দোকান, নামকরা দোকান তখনকার সময়। তো সেই হোটেলগুলোতে ঢুকলেই একটা জিনিস ছিল, প্রচণ্ড সমুদ্রে দাপাদাপির পর স্নান করে যখন হোটেলে এসে একটুখানি হাত পা মুছে জামা কাপড় পরে যখন হোটেলে যাওয়া হতো খেতে, একদম খিদে তখন ভেতরে বলে না ছুঁচোর ডন মারতো।
আর তখন ওই একটা ভাত, তার সঙ্গে ডাল, আলু পোস্ত আর ঝুরঝুরি করে আলু ভাজা, তারপরে যাই হোক মাছ, ডিম, মাংস যাই প্লেট নিন না কেন, ওই প্রথমে যে আইটেমগুলো থাকতো ওটা দিয়ে মানে হাবুতুবুত করে ভাত খেয়ে নেওয়া। দীঘার একটা ওই নোনা জলীয় আবহাওয়া, বিকেলবেলাতে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি করতো। সেই ঢেউ এসে বাড়ি মারা, এখনও ঢেউ তো ঢেউয়ের মতনই রয়েছে, কিন্তু সেই পুরনো নস্টালজিয়াগুলো নেই। সেই বন্ধুবান্ধবের সঙ্গে কাটানো একেবারে স্বল্প বাজেটের দীঘাটা নেই। অনেকেই দেখতাম সেই দল বেঁধে আসতেন, কোমরে গামছা বেঁধে ফ্যামিলি নিয়ে সমুদ্রের জলে নানা রকমের মানে তখন তো টিউব মানে বিক্রি হতো, টিউবে করে সাঁতার কাটা, প্লাস ফটোগ্রাফাররা অর্ধেক জলে নেমে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করতো বারবার। দীঘাতে আগে সমুদ্রে নামা যেত, সি বিচে আমার একবার পাও কেটে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দীঘার সমুদ্রের একটা অদ্ভুত ব্রেকফাস্ট ছিল, লুচি তরকারি। সেই সমস্ত কিছু আস্তে আস্তে যত দিন যাচ্ছে না হারিয়ে যাচ্ছে। একটা নস্টালজিয়া ছিল। বাড়িতে থেকে যখন দীঘা আসতাম, বাসে আসতাম, ভোরবেলা সকালবেলা বাস ধরতাম, আবার বেলার দিকে বাস ধরে বাড়ি ফিরে যেতাম। তারপর ট্রেন চালু হলো, এখন তো ভালো ভালো ভলভো পরিষেবাও রয়েছে। তারপরে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এগুলো আস্তে আস্তে তৈরি হলো। দীঘার জৌলুসটা তুলনামূলকভাবে একটু অ্যাট্রাকশনটা কমলো, দুটো পার্টে ভাগ হয়ে গেল দীঘা মন্দারমণি। সেখানে মন্দারমণিতে এখানে প্রচণ্ড কস্টলি হোটেলস, এখানে একটু বড়লোক মানুষজন আসার চেষ্টা করেন, তারা একটু নিরিবিলি পছন্দ করেন। কিন্তু ওই মন্দারমণি এসে দেখলাম এখানেও কিন্তু সমস্তটাই বদলে গেছে, সে আগের মতন নেই। এখানে প্রচুর হোটেল যেমন হয়েছে, পাশাপাশি বিচের ওপরও প্রচুর দোকানপাট হয়েছে অস্থায়ী। কিন্তু একটা যেটা ছিল দীঘাতেও আমি দেখেছি, সেই সময় মোহনায় যাওয়া হতো। তারপরে ওই একটা মন্দির ছিল, আপনারা লিখতে পারেন নাম কি মন্দিরটার, তালসারি যাওয়া হতো। একটা ফেজ মনে হয় বদলে গিয়ে আবার একটা নতুন ফেজের জন্ম হয়েছে। তখন দীঘা অদ্ভুত একটা নস্টালজিয়া ছিল মানুষের কাছে। পুরী, দার্জিলিং এগুলো তো ছিল, আজও আছে, মানুষ আজও যান সেখানে। কিন্তু সেই যে পুরনো জিনিসগুলো, সেই পুরনো দীঘার রাস্তাঘাটের একটা ভিড়, কোলাহল, এই প্রত্যেকটা নস্টালজিয়া যত দিন যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজকে মন্দারমণিতে বসে বেশ এটা মনে হচ্ছিল, দেখুন আমিও কিন্তু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এই ভিডিওটা বানাতে পারতাম, কিন্তু বানাইনি। প্রচণ্ড গরম, আমি ভেতরে বসেই বানাচ্ছি। আমরা মনে হয় আস্তে আস্তে অনেক কুঁড়ে হয়ে যাচ্ছি, আমাদের জীবনটা বদলে যাচ্ছে, আমরা লাক্সারি খুঁজছি, আমাদের সমস্যা অনেক কিছু বাড়ছে। সে কারণেও একদিকে যেমন আমাদের আনন্দ দিচ্ছে জীবনটাকে, তাই জীবনে আমাদের অনেক প্রবলেম বাড়ছে। আমরা বেশি হাঁটি না এখন, বেশি কষ্ট করতে ভালোবাসি না, তাই আমাদের রোগ ভোগের সংখ্যা অনেক বাড়ছে। এটা অদ্ভুত ব্যালেন্স যেটা জীবন প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে করে। এটা পাবো তো ওটা পাবো না, ওটা পাবো তো এটা পাবো না। আমি একটা নস্টালজিয়ার জন্যই জায়গা মানে এই ভিডিওটা আজকে বানালাম। আপনাদের দীঘা নিয়ে যদি কোনো নস্টালজিয়া থাকে, প্লিজ এখানে কমেন্টে মেনশন করতে পারেন যে আপনার ছোটোবেলায় বা আপনি এর আগে বহু বছর আগে যখন দীঘা এসেছেন, তখন দীঘার নস্টালজিয়া আপনার কাছে কেমন ছিল। বাঙালির অত্যন্ত প্রিয় ডেস্টিনেশনকে অনেকে আজ পছন্দ করেন না, তারা বলেন এত ক্রাউড, এক শ্রেণীর মানুষজন আসেন, তারা মানে একটা ক্যাওস সৃষ্টি হয়, অনেকে সেটা পছন্দ করেন না। আবার অনেকে সেটাই পছন্দ করেন, দল বেঁধে বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন জেলা থেকে মানুষজন সেখানে আসছেন। আপনি আপনার নস্টালজিয়া থেকে দীঘা সম্পর্কে আপনার কী মনে হয়, প্লিজ আমাকে লিখতে পারেন কমেন্টে। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ সেটাও আমাকে জানাতে পারেন। এমনকি যদি মনে হয় দীঘার নস্টালজিয়ার জায়গা থেকে এই ভিডিওটা আপনি আপনার প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে প্লিজ শেয়ার করবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ কুণাল বোস এই পেজটাকে আপনি ফলো না করে যাবেন না। এরকমই অনেক নস্টালজিয়া নিয়ে, অনেক কথা নিয়ে আপনার সঙ্গে আমি আসি। আমার নাম কুণাল। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আপাতত এখানে শেষ করছি। বাই বাই।